আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু মুনিয়ার বোন আবারও কিন্তু সংবাদ সম্মেলন করলেন এবং তুলে ধরলেন সেই বসুন্ধরার এমডি অনভিরের যে বেপরোয়া হয়ে ওঠার গল্প। শেখ হাসিনার প্রশ্রয় না পেলে অনভিরের এত বেপরোয়া হয়ে উঠত না। তার বোনকে কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়টি নিয়ে আবারও সংবাদ সম্মেলনে এসে জাতিকে নতুন এক তথ্য দেন। সেই সাথে আইনজীবী এবার তথ্য দিলেন মুনিয়া হত্যার পূর্ণ তদন্ত, অনভিরের শাস্তির দাবি পরিবারের, কিভাবে মামলা ওঠাতে তার উপরে চাপ প্রয়োগ করেছিল, এ সকল বিষয় নিয়ে এই অনভিরের ব্যাপক তথ্য প্রকাশ করেছেন। আরও কি কি বিষয় উঠে আসলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর কিন্তু এবার জানতে পারবেন পলক এবং সেই সাথে সালমান এফ রহমান, আনিসুল হক তারা কিন্তু রিমান্ডে আছে এবং রিমান্ডে তারা কেউই দোষ স্বীকার করতে রাজি নয়। অবাক বিষয়, জিজ্ঞাসাবাদ থেকে কুকড়ে যাচ্ছে মিস্টার পলক। আরও কী কী বিষয় রিমান্ডে উঠে আসলো এবং কী কী তথ্য প্রকাশ করলো তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ বিস্তারিত। সেই সাথে আরও যে বিষয়টা জানতে পারবেন, মিস্টার সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা কী খাবার পছন্দ করেন, তাদের আসলেও জেলের মধ্যে কী খাবার দেওয়া হচ্ছে তা নিয়েও থাকছে বিস্তারিত। এবং সব শেষে জানতে পারবেন এবার মিস্টার তারেক রহমান তিনি কিন্তু কঠিন তথ্য প্রকাশ করলেন। এবার তারেক রহমান তিনি তার ভাষণে বললেন, এবার অভ্যুত্থানের উদ্দেশ্য নস্যাৎ করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে এবং কারা করছে এই ষড়যন্ত্র, শেখ হাসিনাকে নিয়ে কি বার্তা দিলেন তা জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি কি কি উঠে আসলো সেই মুনিয়া হত্যার বিষয়টি নিয়ে। এবার মুনিয়ার বোন তিনি যে তথ্য দিলেন, শেখ হাসিনার প্রশ্রয় না পেলে অনভিরের এত বেপরোয়া হয়ে উঠত না। মানুষের দ্বারে দ্বারে ঘুরে নুসরাত জাহান মুনিয়া হত্যার বিচারের পাটনি দাবি করেছেন সংবাদ সম্মেলনে মুনিয়ার বড় বোন এই নুসরাত জাহান। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছোট বোন মুনিয়া হত্যার বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কোথাও ন্যায় বিচার পাইনি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে তিনি এই সংবাদ সম্মেলন আয়োজন করে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের নুসরাত জানে তাহিনিয়া তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা অনভিরের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা প্রভাবিত করার চেষ্টা করেন। আমি এসব ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিকবার প্রায় 26 পৃষ্ঠার একটি চিঠি লিখে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি বলেন, মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম। তখন থেকে ভূমিদস্যু এই বসুন্ধরা গ্রুপের রাষ্ট্রযন্ত্র কিনে ফেলেছিল সবাইকে এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন আইজিপি বেনজির যে নাকি দেশে থেকে পালিয়ে গেছে এবং গুলশান থানার ওসি সুদীপ কুমার অনভিরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা পালন করেছিল। পরে গুলশান থানা অনভিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। আমি পরিবারের একজন সন্তান, আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবেও জড়িত ছিলেন। তিনি অভিযোগে বলেন, আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলেই অনভিররা এত বেপরোয়া হয়ে উঠতে পারতেন না। পিবিআই যখন আমার মামলাটি গেল, সেখানেও তৎকালীন পিবিআই প্রধান মনোজ কুমারকে ঘুষ দিয়ে এক পেশে তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্ট অনভির সহ সবাইকে অব্যাহতি দেওয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটা আন্দোলনেও খারিজ হয়ে যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল। পিবিআই তাদের তদন্ত করেও সেটা বলছে সেটা ছিল অনভিরেরই সন্তান, অথচ সেই সব অনভিরকে তারা স্যাম্পল টেস্টও করতে দিল না। সংবাদ সম্মেলনে এই মুনিয়ার বোন তিনি আরও স্পষ্ট করে বলেন, প্রশাসন মামলার অন্যান্য আসামি যেমন সাইফা মিম ও পিয়াসাকে গ্রেফতার করলেও অনভিরকে একটিবারের জন্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি এবং অর্থাৎ বিচারের নামে কী রকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পর এই স্বাধীন বাংলাদেশে আমি আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করতে পারি। এ সময় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন যেন অবিলম্বে বসুন্ধরা গ্রুপের এই চেয়ারম্যান শাহ আলম ও তার ছেলে অনভিরকে গ্রেফতার করে মুনিয়াকে ধর্ষণ হত্যা মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। তবে মামলা ওঠা যে তার টাকার প্রলোভন এবং নানা ধরনের হুমকি ধমকি এসেছে তা অকপটে স্বীকার করেন এই মুনিয়ার বোন। এদিকে কিন্তু এবার জিজ্ঞাসাবাদে নানা ধরনের বিষয় উঠে আসছে মিস্টার পলক, সালমান এফ রহমান এবং সেই সাথে আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। পুলিশের জিজ্ঞাসাবাদে পলক স্পষ্ট করেই কাঁদছেন এবং কুকড়েও যাচ্ছেন। এমনকি 6 বছর ধরে চালানো যে নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায়িত্ব নিজের অস্বীকার করতে যাচ্ছেন। এবার সূত্রটি জানিয়েছে, পলক বলছে মন্ত্রণালয় তিনি চালালেও কোনো কিছু একা তিনি সিদ্ধান্ত নিয়ে করেননি। সব দোষ দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব জয় হাসিনা ও জয়ের সঙ্গে মিলেই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 19 জুলাই রিকশাচালক কামাল মিয়া পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় থানায় মামলা হওয়ার দায়ে করা হয়। সেই মামলা জাতীয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, টেলিযোগাযোগ মন্ত্রী এই পলক এবং সে সাথে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানকেও গ্রেপ্তার দেখিয়ে 10 দিন রিমান্ড নেয় পুলিশ। তবে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে ঢাকা মহানগর ডিএমপি কার্যালয়ে পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলেও সার্বিক বিষয় জিজ্ঞাসাবাদ করছে ডিবি। একই সঙ্গে আগে থেকেই ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান এবং জিয়াউল হাসান। তাদের প্রত্যেকেই সাধারণ বন্দীকারাগারে রাখা হয়েছে। তারা কিভাবে ঘুমাচ্ছেন, কিভাবে কি করছেন এই বিষয়ে একটি তথ্য প্রকাশ পেয়েছে। তারা ঘুমাচ্ছেন গারদের ফুলে বিছানা পেতে। ডিবির দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, সবার জিজ্ঞাসাবাদ চলছে, অন্য আসামিদের মতো তাদেরও থাকা খাবার দেওয়ার উপরেও ব্যবস্থা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের তুলনায় তাদের সবার স্বাস্থ্যের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে জড়িত একজন কর্মকর্তা বলেছেন, আমরা এখন যেভাবে জিজ্ঞাসাবাদ করছি না, তবে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থপাচার মামলা হলে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের খাবার বিষয়ে জানা গেছে এই বিষয়ে একটি সূত্র প্রকাশ করেছে। ডিবি ভবনের 7 তলা থাকা ব্যাকম্যান ক্যাফের খাবারই খাচ্ছেন তারা। আনিসুল্লাহ সালমান রহমানের বাইরের হোটেলের খাবার চাইলেও তাদের দেওয়া হয়নি। চিকেন জাতীয় খাবার পছন্দ করেন সালমান। তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে ভাত খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী পছন্দ করেন মাছ। তিনি ডিম ও মাংসর ঝোল দিয়ে ভাত খেয়েছেন। কিভাবে তারা সময় কাটাইছে জানতে চাইলে এক পুলিশ কর্মকর্তা বললেন, তারা বসে থাকেন, ঘুমান, খান এবং সময় মতো নামাজ পড়ে সময় কাটান। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার দেশ ত্যাগ করার পর দিন 6 আগস্ট বিদেশে যাওয়ার সময় পলক কিন্তু বিমানবন্দর থেকে আটক হয়। তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে নেয়। পরে গত 14 আগস্ট ঢাকার খিলখিয়াত নিকুঞ্জ এলাকা আবাসিক থেকে আত্মগোপন অবস্থায় জুনায়েদ এবং পলককে গ্রেপ্তার করা হয়। অ্যাপ করার নামেও টাকা হাতানোর চেষ্টা সহ সার্বিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি মিস্টার তারেক রহমান। তিনি একটি দেশবাসীকে লন্ডন থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেন, অভ্যন্তরের চেতনা ও লক্ষ্য সহিংসত করলে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা জরুরি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, হত্যাকারী হাসিনা পালানোর মধ্যে দিয়ে 15 বছর ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে। তাই দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এখনই সময়। লাঞ্ছিত বঞ্চিত অধিকার মানুষ একটি স্বাধীন, নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশ গণতন্ত্র, মানবিকদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 15 বছর ধরে মানুষের গণতন্ত্র, মানুষের আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল। আন্দোলন করতে গিয়ে এ সময়ে অসংখ্য মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন, অপহৃত হয়েছেন এবং সেই সাথে অনেকে চিরতরে পঙ্গু হয়েছেন। আন্দোলনের সংগ্রাম ধারাবাহিকতা শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণহত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বলেন, ক্ষমতা পরিবর্তন মানে শুধু রাষ্ট্রের ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। এই জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনৈতিক কাঙ্ক্ষিত গুণাগুণ পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কৃতির অংশগ্রহণ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এভাবে নানা ধরনের তথ্য দিয়ে কিন্তু বক্তব্য দেন এই মিস্টার তারেক রহমান। তিনি বলেন, ভারত থেকে এখনও কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে, এমনটা আশাবাদ ব্যক্ত করেন তিনি।